আস্তে আস্তে কিছু টাকা আমরা এদিকে নিয়ে আসতে চাই, ওখানে কিন্তু শেয়ার মার্কেটটা আপনার আরও ডেভেলপ করবে। সো আর বন্ড মার্কেট নিয়ে যেটা আপনাকে বলছিলাম, যে বন্ড মার্কেটের সমস্যা কী জানেন, দুটো সমস্যা আছে। একটা হচ্ছে টাইম ইজ ভেরি লং, এটাকে কাট করতে হবে। নাম্বার টু হচ্ছে লিস্টিং ফি ইজ ভেরি হাই ইন ঢাকা স্টক এক্সচেঞ্জ, এটাকে কমিয়ে দিতে হবে। বাজার উন্নয়নের সংস্কারের কথা বলি, এবং এই সংস্কারের অনেক পদক্ষেপ আপনি নিতে চাচ্ছেন। আপনি নিজে বলেছেন যে ফ্লোর প্রাইসিং আপনি এখানে কোনোভাবেই রাখছেন না, উঠিয়ে দিচ্ছেন। সংস্কারের কোন কোন জায়গাগুলোকে অ্যাড্রেস করা দরকার? ধন্যবাদ। এটা হচ্ছে আমার প্রিয় সাবজেক্ট। জি, কয়েকটা এরিয়া আমি আপনাকে বলি। প্রথমে যে ডিসকাশনটা আমরা শুরু করেছিলাম, যে ম্যানিপুলেশন, অনিয়ম যেগুলো হচ্ছে আপনার ডে টু ডে হচ্ছে, আপনার ট্রেডিং যখন হচ্ছে অনিয়মটা হচ্ছে, আমরা বলি আনইউজুয়াল প্রাইস মুভমেন্ট। এটা ধরা পড়ে কীভাবে? সার্ভেলেন্স সিস্টেম থেকে। দেয়ার ইজ অ্যান আইটি সার্ভেলেন্স সিস্টেম ইন ঢাকা স্টক এক্সচেঞ্জ, এবং বিসেকেও আছে সার্ভেলেন্স সিস্টেম। এটা অটোমেটিক্যালি ধরা পড়ে যখন ট্রেড হয় ইলেকট্রনিক্যালি। কোনো আনইউজুয়াল প্রাইস মুভমেন্ট যদি হয়ে থাকে, দেয়ার আর 45 ট্রিগার্স, 45টা ট্রিগার আছে আনইউজুয়াল প্রাইস মুভমেন্ট ধরার জন্য। কিন্তু বর্তমানে যে সিস্টেমটা আমি এসে দেখলাম, সিস্টেমটা ছিল যে কোনো একটা যদি অনিয়ম ধরা পড়ে, এরা একটা কাগজে রিপোর্ট পাঠাতো টু বিসেক। কোনো কিছু তারা করতো না, রিপোর্ট পাঠিয়ে দিত। আমরা 2 মাস লাগিয়ে দিতাম ইনভেস্টিগেশন করতে, এরপর অ্যাকশন নিতাম। বাই দিস টাইম কি হলো? রুগী মারা গেছে, ঘটনা ঘটে গেছে। আমি আসার পরে বললাম যে ইমিডিয়েটলি যদি কোনো অনিয়ম পাও, ইউ হল্ট ট্রেড, ইনভেস্টিগেশন তুমি পরে করবে। আগে ট্রেডিংটা বন্ধ করো, পরে ইনভেস্টিগেশন করো, যেগুলো আনইউজুয়াল মুভমেন্ট হচ্ছে তোমাদের অনুযায়ী। 1 নম্বর। 2 নম্বর, আমি ওনাদের বলেছি দেখেন, আপনাকে ইন 1 ইয়ার্স টাইম আপনাকে এআই বেসড সার্ভেলেন্স সিস্টেম করতে হবে। এআই বেসড, তাহলে কী হবে? অটোমেটিক হল্ট হবে, নো ম্যানুয়াল ইন্টারভেনশন। 3 নম্বর আমি যেটা করতে চাচ্ছি, যেটা আমি ওদের সাথে আলাপ করেছি, সেটা হচ্ছে ডাইরেক্টলি লিঙ্কিং আপ দেয়ার সার্ভেলেন্স সিস্টেম উইথ মাই সিস্টেম থ্রু এপিআই। সো রিয়েল টাইম ওনাদের সার্ভেলেন্স সিস্টেম যদি কোনো কিছু ধরা পড়ে, আমার সার্ভেলেন্স সিস্টেমটা আমি অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। ওটা যদি হয়ে যায়, আমার সার্ভেলেন্স সিস্টেম অনেকটা অটোমেটিক হয়ে যাবে, এই অনিয়মগুলো ধরা পড়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে, দেখেন আমি একটা কথা বারবার বলে থাকি, ঢাকা স্টক এক্সচেঞ্জ ইজ দ্য রেগুলেটিং অথরিটি ফর দি স্টক মার্কেট। স্টক মার্কেট নিয়ন্ত্রণের জন্য ওনারা কিছু কাজ না করলে আমরা করব। সো কিছুদিন আগে সার্কিট ব্রেকার যখন ওনারা চেঞ্জ করলেন ফর জেড ক্যাটাগরি শেয়ার্স, আমাদেরকে পাঠালো ফর অ্যাপ্রুভাল। আমি বললাম আজকে থেকে আপনারা আর অ্যাপ্রুভাল পাঠাবেন না। সো আমরা ডিরেগুলেশন অনেক বেশি করছি। সব বলেছি যে আপনার লিস্টিং রেগুলেশনে যা আপনার অথরিটি আছে আপনি পুরোটাই প্রয়োগ করবেন, আপনাকে আমার কোনো অ্যাপ্রুভাল লাগবে না। এটা হলো ডিরেগুলেশন পার্টটা। অ্যান্ড আপনার অ্যান্ড দ্য পয়েন্ট রিগার্ডিং আপনার মার্কেট সার্ভেলেন্স, মার্কেটকে নিয়ন্ত্রণ করার জন্য। এরপরে কুইকলি আমি চলে যাই 3টা রুল, ভেরি ইম্পর্টেন্ট রুল ফর দ্য স্টক মার্কেট। মার্জিন রুল, আইপিও ইস্যু রুল যেটা বললাম, অ্যান্ড দি মিউচুয়াল ফান্ড রুল। 3টা বড় বড় রুল আছে যেটা মার্কেটকে অনেকটা ইনফ্লুয়েন্স করে থাকে। এই 3টা রুল আমরা কুইকলি চেঞ্জ করতে যাচ্ছি, কুইকলি। কারণ আইপিও নিয়ে যে আমার এতগুলো কথাবার্তা হয়েছে, আমরা এখন যেটা করব যে আইপিওটা এখান থেকে এখানে চলে গেছে, আমরা একটা মাঝপথে নিয়ে আসবো যেখানে এসেনশিয়াল কন্ট্রোলস আর দেয়ার, বাট দ্য সেম টাইম গুড আইপিওস কাম টু দ্য মার্কেট অ্যান্ড দ্য প্রাইস ডিসকভারি ইজ ফেয়ার। এটা হতে যাচ্ছে। মিউচুয়াল ফান্ড রুলে অনেক পরিবর্তন আমরা নিয়ে আসবো, মার্জিন রুলে অলসো পরিবর্তন নিয়ে আসবো, যেটা মার্কেট বন্ধ হবে বাট দ্য কন্ট্রোলস আর ইন প্লেস। এছাড়া আরও কতগুলো পদক্ষেপ কুইকলি আমরা নিচ্ছি, সেটা হচ্ছে যে we discuss about getting new scripts into the market. Correct. এটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ কয়েকটা পদক্ষেপ কুইকলি আমরা নেব, নিয়ে দেখবেন যে মার্কেটে ভালো ভালো স্ক্রিপ্টস আমাদের আসা শুরু করবে। এছাড়া আরও কয়েকটা জিনিস আপনাকে বলি যেটাতে ট্রেডিংটা ইমিডিয়েটলি বাড়বে। একটা বলি T+1, এবং T+2 আছে। T+1টা আমরা আশা করছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আরেকটা পয়েন্ট হচ্ছে যে ইন্ট্রাডে ট্রেডিং যেটা বলি, বা স্ক্রিপ্ট নেটিং বলি, যে একই শেয়ারে বাই সেল করলাম, ডে এন্ডে সেটেলমেন্ট হয়ে গেল। এটা এখন বর্তমানে হচ্ছে ফর দোজ কোম্পানিজ যাদের রেকর্ড ডেট আছে। রেকর্ড ডেটে 2 দিন ট্রেডিং হয়, সেম ডে ট্রেডিং হয় আর কি। আমরা সেম ডে ট্রেডিং শুরু করতে যাচ্ছি ফর গুড শেয়ার্স। মোটামুটি বলতে পারেন DSE 30 যেসব শেয়ারগুলো আছে ওটার জন্য আমরা ইন্ট্রাডে ট্রেডিংটা শুরু করতে যাচ্ছি। আরেকটা বড় এরিয়া হচ্ছে, আরও 2টা বড় এরিয়াতে আসি। একটা হচ্ছে আমি একটা প্রথমেই বলেছিলাম যে আমাদের মার্কেটে
ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট অনেক কম, রাইট? যেরকম পেনশন ফান্ডগুলো ইনভেস্ট করে না, ওরা গভর্নমেন্টের সঞ্চয়পত্র কিনে, এদেরকে আমাদেরকে আলটিমেটলি শেয়ার মার্কেটে নিয়ে আসতে হবে। শুরু করতে পারি কীভাবে, যে ঠিক আছে মিউচুয়াল ফান্ড যেগুলো বলেছিলাম এরাও র্যাঙ্কিং হবে এখন থেকে। মিউচুয়াল ফান্ডের আমরা করব যেটা, যে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের স্পেশালি ওপেন এন্ড ফান্ড যেগুলো আছে তাদের পারফরমেন্স বলতে হবে তাদের। আমরা কয়েকটা পারফরমেন্স ট্রিগার বানাবো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, এদের পাবলিশ করতে হবে, এক পাবলিক প্লেসে করবে। সো এনি ইনভেস্টর উইল আন্ডারস্ট্যান্ড কোন মিউচুয়াল ফান্ডটা ভালো করছে কোনটা খারাপ করছে। আমরা আলটিমেটলি যারা এই ইনস্টিটিউশন ইনভেস্টার যারা আছে এদেরকে বলবো একটা পোর্শন তুমি মিউচুয়াল ফান্ডের মধ্যে স্টক মার্কেটে যাও, প্লাস আরেকটাতে আমি আসছি, সেটা হচ্ছে বন্ড মার্কেট। বন্ড মার্কেট নিয়ে অনেক কথাবার্তা হয়েছে ইন দ্য পাস্ট, কিছুই হয়নি, রাইট? সো বন্ড মার্কেট নিয়ে খুব সহজ সলিউশন আছে, যেটা আমি পেয়ে গেছি। সেটা হচ্ছে যে এখন থেকে আমরা যেটা করব, যখন কোনো বন্ডের জন্য আমরা অ্যাপ্রুভাল দেব, দে হ্যাভ টু বি ম্যান্ডেটরিলি লিস্টেড ইন দ্য মেইন বোর্ড। আচ্ছা, ম্যান্ডেটরি লিস্টিং করতেই হবে আপনাকে, এই শর্তে আপনাকে বন্ড দিচ্ছি। ট্রেডিং যখন মেইন বোর্ডে শুরু হয়ে যাবে, তখন এই যে ইনস্টিটিউশন ইনভেস্টর যারা আছে তারা ওখান থেকে বন্ড কিনতে পারে। বিদেশে আপনি যদি একটা পেনশন ফান্ডের পোর্টফোলিও দেখেন, একটা হচ্ছে ফিক্সড ইনকাম ফান্ড যেটা বন্ড মার্কেট, আর একটা হচ্ছে শেয়ারস। আমরা আলটিমেটলি ওদিকে এগোচ্ছি টু মেক শিওর এই যে বড় পুল অফ ইনভেস্টেবল ফান্ডস, যেটা সব প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অনেক টাকা, এটা আস্তে আস্তে কিছু টাকা আমরা এদিকে নিয়ে আসতে চাই। ওখানে কিন্তু শেয়ার মার্কেটটা আপনার আরও ডেভেলপ করবে। সো আর বন্ড মার্কেট নিয়ে যেটা আপনাকে বলছিলাম, যে বন্ড মার্কেটের সমস্যা কী জানেন? দুটো সমস্যা আছে। একটা হচ্ছে টাইম ইজ ভেরি লং, এটাকে কাট করতে হবে। নাম্বার টু হচ্ছে লিস্টিং ফি ইজ ভেরি হাই ইন ঢাকা স্টক এক্সচেঞ্জ, এটাকে কমিয়ে দিতে হবে। এই দুটো কমালেই কিন্তু বন্ড মার্কেটটা জাম্প করে যাবে। হাই বলতে কতদিন, মিনিমাম কতদিন? এখন তো 1 বছর 1.5 বছর লেগে যায় একটা বন্ড ইস্যু করতে। হ্যাঁ, এটা এত লাগবে না আপনার বন্ড ইস্যু করা, কেন লাগবে আপনার? এটারও আমরা কিছু নীতিমালা করব, যেখানে জিনিসটা আরও অনেক ত্বরান্বিত হবে আপনার।